ইচ্ছা আর আবেগের মধ্যে অনেক পার্থক্য থাকে। যখন ইচ্ছা আবেগে পরিণত হয় তখন তা অপরাধের পথে এগিয়ে যায়। এই জাদুর তেলটা লাগিয়ে কাকির পায়ে কি আসবে? শক্তি। আর শক্তি দিয়ে কাকিমা কিরম ভাবে দৌড়াবে? চিতাবাঘের মতো। বড় দিদির যখন এত খেয়াল রাখতে পারো তখন আমারও একটু সেবা করো। আরে চায়ের কথা বলছি, চা কি আজকে পাবো? হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি আনছি দাদা। সোনা বাবা, এখানে একটু বসো। সারাদিন তোকে কত কাজ করতে হয় আরতি। এই পাটা যদি আজ ঠিক থাকতো তাহলে আমিও তোকে সাহায্য করতাম। এখন এইটাও আমার আশার মতো নষ্ট হয়ে গেছে। কি বলছো দিদি তুমি এসব? যতক্ষণ মানুষের শ্বাস চলছে ততক্ষণ মানুষের আশা রাখাই উচিত। আরতি বলছে তোমাকে, তুমি একদিন নিশ্চয়ই ঠিক হয়ে যাবে। তাই না মা? তুমি বলছো যখন, তখন অবশ্যই হবে এটা। যেদিন থেকে তুমি এই বাড়িতে এসেছো সবার মনোবাঞ্ছা পূরণ করছো। তোমার পা এই বাড়িতে পড়তেই আমার ছেলের উন্নতি হলো। আমরা সবাই নতুন বাড়িতে এলাম। তুমি আমার মেয়ের মতো, জানো তো? আমার বাড়িতে লক্ষ্মী এসেছে, লক্ষ্মী। একটা মেয়ে না মা, আপনার দুটো মেয়ে আছে। আমার দিদিকে কেন ভুলে যান আপনি? কোনো ব্যাপার না আরতি, যে প্রিয় হয় সেই বৌমাকে মেয়ের স্থানটা দেওয়া হয়। এখন এইসব কথাগুলো আমার অভ্যেস হয়ে গেছে। আরে দিদি, তুমি কি বলছো এসব? আরে ওই তো চা বসিয়ে এসেছি। আশা মা, আমি সেটা বলতে চাইনি। আমি তো কোনো ব্যাপার না মা, আমি সব বুঝতে পারি। এই নিন দাদা। ধীরাজ নিজের বিজনেস ট্যুর থেকে ফিরছে কবে? এবার ছোট ভাইয়ের কান ধরে ওকে বোঝাবো যে এত সুন্দরী বউকে ঘরে রেখে বাইরে যায় কি করে। থ্যাংক ইউ দাদা। চলো সোনা বাবা, উপরে গিয়ে আমরা তোমার হোমওয়ার্কটা শেষ করবো। চলো। মা, আমি কাঞ্চন জেঠিমাকে টিফিনটা দিয়ে আসছি। বাজার থেকে কিছু আনতে হবে নাকি? না মা, কিচ্ছু আনতে হবে না। হ্যাঁ হ্যাঁ, জয় শ্রীকৃষ্ণ। জয় শ্রীকৃষ্ণ।
বসুধা কত ভাগ্যবতী, আপনার ছোট বৌমা সংসারের কাজ তো করেই, কিন্তু সবাইকে ভালোবাসে, দয়াও করে। এসে গেছিস? বাহ, চিনে ফেলেছেন আমাকে। তুই তো আমার সোনা মেয়ে। আপনি কেমন আছেন? তোর জন্যই তো বেঁচে আছি। আরে এরকম কেন বলছেন? দেখবেন একদিন আপনার ছেলে নিশ্চয়ই আসবে, আপনার থেকে ক্ষমা চাইবে আর আপনার খুব খেয়াল রাখবে। জেঠিমা, আপনার আই ড্রপটা শেষ হয়ে গেছিল, আমি নতুন নিয়ে এসেছি। আজ খুব সুন্দর ডাল বানিয়েছি, আপনি খাবারটা খেয়ে নেবেন, আমি ওপরের ঘরটা পরিষ্কার করে আসছি। আর কিচ্ছু বলো না। পুরো 6 মাস হয়ে গেল আমরা দেখা করছি। তুমি একটা রং নাম্বার ডায়াল করলে আমাদের বন্ধুত্ব হলো, আর আজকে কিন্তু আরতি, তোমাকে সিদ্ধান্ত তো নিতেই হবে যে তুমি আমার সাথে থাকবে নাকি তোমার স্বামী ধীরাজের সাথে। প্লিজ এরকম বলো না, তুমি জানো আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। আরতি, তুমি বুঝতে পারছো না, আমার রাতে ঠিকমতো ঘুম আসে না। এটা ভাবি যে তুমি আর ধীরজ একসঙ্গে থাকো, আর আমি এটা সহ্য করতে পারি না যে আমি ছাড়া তোমাকে আর কেউ টাচ করুক। আরে উনি তো সবসময় বিজনেস ট্রিপের জন্য বাইরে থাকে। আমার বিশ্বাস করো, আমি পুরোপুরিভাবে তোমার, সত্যি। নিতিন এসে গেছে, আমাকে যেতে হবে। আর হ্যাঁ, যতদিন না তুমি আমার সঙ্গে সবসময় থাকবে
ততদিন আমি তোমার জন্য অপেক্ষা করব। বাই। চল চল চল। দাদা আপনি? আরে বাহ, তোমাকে তো এই শাড়িটাতে খুব সুন্দরী লাগছে। দেখুন আপনি আমার ঘর থেকে বাইরে যান, না হলে তুমি তো বেকার রাগ করছো। আমি তো তোমাকে বলতে এসেছি যে ধীরাজ না থাকাকালীন যদি কোনো কিছু তোমার দরকার পড়ে তাহলে আমাকে বলতে পারো। দেখুন দাদা আপনি এখান থেকে বেরোন, না হলে আমি জোরে চেঁচাবো। আরে আমার সোনাটা, দাও আমাকে দাও। কেমন আছো? ঠিক আছে। বাবা, তুমি আমার জন্য কি এনেছো? তোর বিজনেসে উন্নতি হওয়ার পর আমাদের কপাল খুলেছে। মা, এই সব কিছু আমি তোমার জন্যই তো করছি। দেখে নিও 5 বছরের মধ্যে আমি আমার বিজনেসটা কোথা থেকে কোথায় নিয়ে যাই। সত্যি কথা বলেছে মা। আজ যদি ধীরেজ না থাকতো তাহলে আমাদের রাস্তায় নামতে হতো। তোমার উপর তো এই বাড়ির কারো আশা ভরসাই নেই, আর থাকবেই বা কেন? আর একটা কথা না, আমি তোমাকে পরিষ্কার জানিয়ে দিচ্ছি, তুমি তোমার ব্যবহারের ওপর নজর দাও। ও তোমার ছোট ভাইয়ের স্ত্রী। তুমি নিজের ব্যাপারে নাই হোক এই বাড়ির সম্মানের কথা তো ভাবো। চুপ কর। মনে হচ্ছে তোর পায়ের সাথে সাথে মাথাটাও বিকলাঙ্গ হয়ে গেছে। তোর পা তো চলে না, কিন্তু মুখটা তো ফটর ফটর করে দৌড়ায়। নিজের মুখ সামলে রাখ, শেষবারের মতো বলছি তোকে। বিকলাঙ্গ বিকলাঙ্গ বিকলাঙ্গ, হ্যাঁ আমি বিকলাঙ্গ। আর আজ যদি আমার জায়গায় আরতি হতো তাহলে ধীরাজও কি আরতির সাথে এইরকম ব্যবহার করতো বলো? তোর চিন্তা ভাবনা নিচে নেমে গেছে। তুই আরতির ওপর হিংসা করিস, তাই সব দোষটাই ওর উপর চাপাচ্ছিস। আরতি বংশধর এনেছে এই বাড়িতে। আরতি তোর থেকে অনেক বেশি সুন্দরী, শুধু এই কারণে তুই ওকে নিয়ে হিংসা করিস এত? ব্যাস ব্যাস, চুপ করো তুমি। আমারও হিংসা হচ্ছে এটা ভেবে যে এখন আরতি আর রৌনকের ঘরটা কতটা উজ্জ্বল, আর এই ঘরে অশান্তি ছাড়া আর কিছুই নেই। তুই আমার জীবনটা শেষ করে দিয়েছিস। আরতি, কি এসব? এখন আমি তোমাকে কোথাও যেতে দেবো না। এখন তুমি এখানেই থাকবে আমার কাছে। আচ্ছা, তাহলে অফিসে কাজ কে করবে? তুমি জানোই ট্রিপটা আমার জন্য কত সাকসেসফুল ছিল। 3টে নতুন অর্ডার পেয়েছি আমি, 10 কোটির। কাজের কথা বলার সময় শেষ, এখন আমার টাইম শুরু।
এখন তোমার পুরো মনোযোগ আমার উপর থাকা উচিত। হুম, 1 মিনিট দাঁড়াও, আসছি। এখন থেকে আমার নজর আমার ওয়াইফের ওপরই থাকবে। আমার সুন্দরী বউয়ের জন্য একটা সুন্দর গিফট। আরতি, আরতি, খুব ক্লান্ত আমি, ঘুম পেয়েছে আমার, ঘুমিয়ে পড়ি। হ্যাঁ, কতক্ষণ ধরে ওয়েট করছি আমি, ও চলে এসেছে, ব্যাস ভুলে গেলে আমায়। হিংসা হচ্ছে নাকি? এইবার কি হবে আমাদের মধ্যে? আরে বাবা, মজা করছি। ও তো খেয়ে দে কখন ঘুমিয়ে পড়েছে। কি করছোটা কি? ও ওখানে শুয়ে আছে আর তুমি আমার সাথে কথা বলছো? হ্যাঁ, নাক ডাকছে ও। এখন আমি তোমার সাথে শান্তি করে প্রেমের কথা বলতে পারবো। এসে গেছিস মা? হ্যাঁ জেঠিমা, এই খাবারটা এখানে রইলো, আমি একটু ওপর থেকে আসছি। আরে আমি তোমার নিচে অপেক্ষা করছি আর তুমি এখানে দাঁড়িয়ে আছো। চলো তাড়াতাড়ি, আমার কাছে টাইম নেই বেশি। ছাড়ো আমার হাত, আমি কোনো বাজার থেকে কিনে আনা খেলনা নই তোমার। যখন ইচ্ছা হলো খেললে আর যখন ইচ্ছা ফেলে দিলে। আমি ভালোবাসি তোমায় আরতি, আর যতদিন তুমি আমার কাছে সবসময়ের জন্য না আসবে ততদিন আমার কাছ থেকে কোনো আশা রেখো না। বৌমা, আজ অনেক দেরি হয়ে গেল। একটা কাজ করুন, আমাকে আপনারা বাড়িতেই বন্ধ করে রাখুন। পুরো দিন বাড়িতেই কাজ করতে থাকি আমি। বাইরে না বেরোলে দেরি করে আসার প্রশ্নই থাকবে না। কি হয়েছে বলো তো মা? কিছুদিন ধরে অদ্ভুত ব্যবহার করছে। আমি ভুল করেছি, ওকে এইভাবে বলা উচিত হয়নি। বাড়ির সব কাজ তো একাই করে ও, ক্লান্ত হয়ে পড়ে। আরতি, আজকে আমি বিকেলে তাড়াতাড়ি বাড়ি চলে আসবো। জিজ্ঞেস করবে না কেন? কি যায় আসে? আরে বাবা, আজকে বিকেলে কান্তিদার ওখানে পার্টিতে যেতে হবে। বিশেষ করে তোমাকে ডেকেছে কিন্তু, তাই তোমাকেও যেতেই হবে। জানো, তোমার ফটো আমার সঙ্গে দেখেছিল, তখন থেকেই তোমার ফ্যান হয়ে গেছে। নিজের কোম্পানির মডেল বানাতে চাই তোমাকে। আরতি, ওনার থেকে অনেক বড় একটা কন্ট্রাক্ট পাস করানোর আছে, তাই ওনাকে তো রাগাতে পারবো না বলো।
ধীরেজ, তোমার এই বিজনেস বাড়ানোর জন্য একটা ভালো আইডিয়া দেবো? হ্যাঁ প্লিজ বলো না। তোমার পার্টনারকে বলো আমি তার সাথে এক রাত কাটালে সে তোমায় কত কোটি টাকা পর্যন্ত কন্ট্রাক্ট দিতে পারবে। আরতি, ছোট ছোট, আমি বলেছিলাম তোমার সঙ্গে দেখা করতে চাই না, কিন্তু তোমাকে না দেখে আমি থাকতে পারি না। কিন্তু তুমি কেন একটা কথা বুঝতে পারছো না সূর্য? আমাকে আমার ছেলের জন্য ওই বাড়িতে থাকতে হচ্ছে। তুমি তো আমার বিষয়টা বোঝো প্লিজ। কি করছো ওটা কি? তোমার বাড়ির সামনে দাঁড়িয়ে আমরা। তাতে কি, বাড়ির লোকেরা কেউ বাড়ি থেকে বাইরেই বেরোয় না। এখন আমার আর কারুর চিন্তা হয় না। ম্যাডাম, আমি এটা পেয়েছি। স্যার, সুইসাইড নোট। পড়ুন। আমার মৃত্যুর জন্য আমিই দায়ী। আশা করছি সেই জগৎটা এখানকার থেকে ভালো। ব্যাস। ইয়েস স্যার। ও বৌমা, এ কি করলে তুমি? আমি তো বৌমা নয় মেয়ে মনে করতাম। তুমি একবারও ভাবলে না যে এই মায়ের মনের অবস্থা কি হবে? ম্যাডাম, বাড়িতে যখন এইসব কিছু হলো তখন আপনি কি একা ছিলেন? বাড়ির বাকি লোক কোথায় ছিল? আমি আমার ঘরে ছিলাম। আর আরতি ওকে ঘুম পাড়িয়ে রোজকারের মতো আমার ঘরে এসেছিল আর আমাকে বিছানায় শুইয়ে চলে যায়। ধীরাজ নিজের কাজে ছিল। আমার স্বামী আর শাশুড়ি পাশের গ্রামে গিয়েছিল এক আত্মীয়ের সাথে দেখা করতে। তারপর আমি ঘুমিয়ে পড়বো এরকম সময় হঠাৎ আমি আরতি চিৎকারের আওয়াজ পাই। আর আমি ওর কাছে যেতে চাইছিলাম দৌড়ে, কিন্তু যেতে পারিনি। ধীরাজ, আপনার কি মনে হয় আপনার স্ত্রী আরতি সুইসাইড কেন করেছেন? আই ডোন্ট নো। ঠিক আছে, আপনি যদি কোনো কিছু জানতে পারেন তাহলে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন। কীর্তি, ইয়েস স্যার।
প্রাথমিকভাবে এই কেসটা তো আমার সুইসাইডই মনে হচ্ছে। তুমি একটা কাজ করো, এই কেসের সমস্ত পেপার রেডি করো। ওকে স্যার। জীবনের প্রতিটা পদক্ষেপে আপনি সুখ লাভ করবেন এটা প্রয়োজনীয় নয়, কিন্তু আত্মহত্যা কোনো সমস্যারই সমাধান নয়। তাহলে আরতি এই পদক্ষেপ কেন নিল? আরতির একটা ভুল সিদ্ধান্ত না জানি কতগুলো জীবন নষ্ট করতে চলেছিল। আরতি মেহতা সুইসাইড কেস ক্রাইমের দুনিয়ায় সেই গভীরতাকে ছুঁতে চলেছিল যা আজ পর্যন্ত কেউ দেখেওনি, কেউ শোনেওনি। আমি সুধা চন্দ্রন আমেদাবাদ শহরের এই কেসকে আপনাদের সামনে নিয়ে এসেছি যাতে আপনারা অ্যালার্ট হতে পারেন। এই অভয়, কি শুনছি আরতি নাকি? আরে যদি পুলিশ ইনভেস্টিগেশন হয় তাহলে জানিস কি হবে? বলেছিলাম তোকে এইসব চক্করে পড়িস না। আজকে তোর জন্য আরতি, তোকে বন্ধু বলতে আজকে আমার লজ্জা করছে। আত্মহত্যা করেনি আরতি। 1 মিনিট, আপনারা কে উইদাউট পারমিশন এখানে এসেছেন কেন? আমি আরতির দাদা, আর আমি ওর মা হই। আর আমার বোন আত্মহত্যা করেনি। এত নিশ্চিতভাবে কি করে বলছেন আপনি? আমি নিশ্চিতভাবে এই জন্য বলছি কারণ আরতির ভয়েস নোট আমার কাছে আছে। আমাকে ক্ষমা করে দিও। আমি আর পারছি না এই জীবনটা সহ্য করতে। আমি এই বাড়িতে শান্তি পেতে চাই। এখন এই বাড়িতে আমি এক মুহূর্তও শান্তিতে থাকতে পারছি না। আমাকে ক্ষমা করে দিও আর প্লিজ আমার ছেলে খেয়াল রেখো। বাবা যাও, তুমি বাইরে যাও একটু। এবার বলুন আপনারা আরতিকে কেন ডিস্টার্ব করতেন? এইসব মিথ্যে। আরতি আমাদের সঙ্গে খুব সুখে ছিল, তবে আমার বয়স হয়েছে আর বড় বৌমা প্যারালিসিস, সেই জন্য সব কাজের দায়িত্ব ওর উপরেই ছিল। কিন্তু ও তো সব কাজ ভালোবেসে করত। আমরা ওর বাপের বাড়ির কাছে কোনো পণ চাইনি, তাহলে ও কেন কষ্টে থাকবে? জিজ্ঞেস করুন ওর মাকে, উনিই তো ওর মা। এবার আপনি বলুন, আপনারও কি মনে হয় যে আপনার মেয়ে শ্বশুরবাড়িতে সুখী ছিল? ওর কোনো রকম সমস্যা ছিল না? ওর শাশুড়ি কি ওকে অত্যাচার করতো? না। তাহলে স্বামী? না। তাহলে সমস্যাটা কি ছিল ওর? এসব কি বলছিস তুই? ঠিকঠাক করে বল তো, কি হয়েছে তোর? আরে তুমি রাগ করছো কেন? বুঝতে চাও না ধীরেজের কত কাজ থাকে, ক্লান্ত হয়ে যায়। মা, সংসারে সুখ শান্তি না মেয়েদের জন্যই বজায় থাকে। তুই ব্যাপারটা এখানেই শেষ কর, এতেই তোর মঙ্গল হবে মা। বদমাইশ, ওর এত বড় সাহস কি করে হলো আমার বোনকে ছোঁয়ার? আমি তোকে ছাড়ো, নিয়ে যাও ওকে। ছাড়ো বলছি, আজকে আমি ওকে ছাড়বো না বলে দিলাম। ইন্সপেক্টর বাবু, এসব মিথ্যে। আমাকে ফাঁসানোর চেষ্টা চলছে এখানে। ওর কাছে কোনো প্রমাণ আছে কি? প্রমাণ আমরা একত্রিত করব মিস্টার রূপেশ। আর হ্যাঁ, সবাই শুনে রাখুন, আমার পারমিশন ছাড়া এই শহর ছেড়ে কেউ যাবেন না, বুঝেছেন? আমি এটা বুঝতে পারছি না যে কেউ আত্মহত্যা করতে গেলে নিজের গায়ে এত পরিমাণ কেরোসিন তেল কি করে ঢালতে পারে যে তার পুরো শরীরটা চলে যায়। তুমি একটা কাজ করো, তুমি এই ফ্যামিলির পুরো হিস্ট্রি খুঁজে বার করো। হতে পারে এই কেসে অন্য কোনো অ্যাঙ্গেলও থাকতে পারে। ওকে স্যার। স্যার, এখনই একটা বড় খবর পেলাম। আরতির কেসের একটা নতুন প্রমাণ পাওয়া গেছে। কি? আরতির হাজবেন্ড ধীরাজ একটা নতুন পলিসি নিয়েছিল আরতির নামে। বাহ মিস্টার ধীরাজ,
এই অল্প সময়ে অনেক বেশি উন্নতি করেছেন দেখছি। অনেক পরিশ্রম আর অনেক প্ল্যানিং করতে হয়েছে না? স্যার আপনার যা বলার পরিষ্কার করে বলুন আর তাড়াতাড়ি বলুন, আমার কাছে অন্য কাজ রয়েছে। এটার ব্যাপারে কি বলতে চান আপনি? এটা সেই 2 কোটি টাকার পলিসি যেটা আপনি আপনার বউয়ের নামে করেছিলেন। আর যখনই পলিসির বেনিফিটের ডেটটা ম্যাচিওর হয়ে যায় আর তখনই আপনার বউয়ের মৃত্যু হয়। এক্সেলেন্ট প্ল্যান। স্যার এটা সেম ডেটের আমারও 2 কোটি টাকার পলিসি, আর এটা আমার ছেলের 2 কোটির পলিসি, যার বেনিফিশিয়ারি আমার ওয়াইফ আরতি ছিল। আর আপনার মনে হয় শুধু 2 কোটি টাকার জন্য আমি আমার ওয়াইফকে মেরে ফেলেছি? স্যার আপনি যদি আমাকে দোষী সাব্যস্ত করতে চান আপনাকে প্রমাণ আনতে হবে। আর প্লিজ স্যার, এরপর যদি কোনো প্রশ্ন থাকে আমাকে ফোন করে নেবেন। অফিসে পুলিশ বারবার এলে বদনাম হব, তাই না? আপনার বৌদির সঙ্গে আপনার কিরম সম্পর্ক ছিল? আপনার স্বামী আপনার যাকে খারাপ চোখে দেখতেন, তার মানে আপনিও তাকে ঘৃণা করতেন? তাহলে এমনটা তো নয় যে আপনার এই ঘৃণাই আরতিকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। সত্যি কথা বলুন। হ্যাঁ, আমি ওকে হিংসা করতাম। আমার বাকি সব খুশি ও পাচ্ছিল, সবার প্রিয় ছিল। যত ঘৃণা আমি ওকে করতাম তার থেকে অনেক বেশি প্রয়োজন ছিল আমার ওকে। বাড়ির লোকের জন্য তো আমি শুধু একটা জীবন্ত লাশ হয়ে গিয়েছিলাম। গোটা পরিবারে শুধু ও একমাত্র ছিল যে আমার সেবা করতো, দেখাশোনা করতো। ওকে মেরে ফেলা তো আমার কাছে নিজের পায়ে কুড়ুল মারার মতো কাজ। কিন্তু আমি জানি এই কাজটা কে করেছে। কে করেছে? বিগত কিছু মাস ধরে আরতির ব্যবহারে অনেক পরিবর্তন এসেছিল। ঘন্টার পর ঘন্টা কারোর সাথে ফোনে কথা বলতো, মাঝে মধ্যে হাসতো। বাড়ির লোকের সাথে তো সোজা সাপটা কথা বলা বন্ধ করে দিয়েছিল। আমার সন্দেহ সেদিন সত্যিতে পরিণত হয়ে গেল যখন আমি ওকে না ওর নাম জানি না আমি ওকে দেখেছি। কিন্তু আজ আরতির সাথে যা হয়েছে সেটা শুধুমাত্র ওর জন্যই হয়েছে। আপনারা শুধু ওকে ছাড়বেন না, ওকে ছাড়বেন না, ওকে ছাড়বেন না। স্যার, সন্দেহের চোখে এরা রয়েছে। আরতির বড় যা হর্ষা, ওর স্বামী রূপেশ, আরতির স্বামী ধীরজ, আর এখন নতুন সাসপেক্ট আরতির প্রেমিক। নতুন অ্যাঙ্গেল। কীর্তি, তুমি বলেছিলে যে বর্ষা নাকি সেই ছেলেটাকে দেখেছে, কিন্তু ওর সম্বন্ধে বেশি কিছু জানে না। হ্যাঁ স্যার। স্যার, আমরা ওর স্কেচও করতে পারবো না, কারণ হর্ষা ওকে ভালো করে দেখেইনি। তুমি একটা কাজ করো, তুমি আরতির কল রেকর্ডটা ভালো করে চেক করো, দেখো কিছু সন্দেহজনক পাওয়া যায় নাকি। আর একটা কাজ করো, ধীরাজকে পুলিশ স্টেশনে ডাকো জিজ্ঞাসাবাদের জন্য। ওকে স্যার। মিস্টার ধীরাজ, আমরা জানতে পেরেছি যে আপনার স্ত্রীর অন্য একজনের সাথে অ্যাফেয়ার চলছিল। জানি আমি। তাহলে আপনি আমাদের বলেননি কেন? আমি যদি বলেও দিতাম তাহলে আপনারা তাই করতেন যেটা এখন করছেন, আমাকে সন্দেহ করতেন। আপনি আমাদের সন্দেহটাকে সত্যি প্রমাণিত করলেন। এমনটা নয় তো যে আপনি জেনে গেছিলেন যে আপনার স্ত্রীর অন্য কারোর সাথে অ্যাফেয়ার চলছে, আর সেটা জেনেই আপনি রাগের মাথায় আপনার স্ত্রীকে খুন করে দিয়েছেন? স্যার, যদি আমি মারতেই চাইতাম তাহলে ওই ছেলেটাকে মারতাম, আমার বউকে কেন? যে আমার বাচ্চাকে, আমার পরিবারকে সামলাতো, এতেও আমারই লোকসান হতো। আপনি প্লিজ আমার পরিবারকে, আমাকে এই কেসটা থেকে দূরে রাখুন। আমার অনেক ক্ষতি হয়ে যাচ্ছে, অনেক বদনাম হচ্ছি, নতুন কন্ট্রাক্ট পাচ্ছি না। স্যার, আপনি প্লিজ আসল অপরাধীকে খুঁজুন আর তাকে শাস্তি দিন। আমি যেতে পারি প্লিজ? 1 মিনিট, আপনার স্ত্রীর কাছে কোনো দ্বিতীয় ফোন ছিল? আমি যতদূর জানি ছিল না। আসলে আপনার স্ত্রীর ফোনের সন্দেহজনক কোনো নাম্বার পাওয়া যায়নি। ওই প্রেমিককে খুঁজে বার করতে পারলেই সত্যিটা সামনে চলে আসবে। আপনি কি ওকে দেখেছেন? স্যার, দেখেছি, কিন্তু ঠিক করে না। যখন দেখেছিলাম ও হেলমেট পরেছিল। ওকে, থ্যাংক ইউ। কীর্তি, এই কেসটা সলভ করতে গেলে ওর প্রেমিককে খুঁজে বার করা খুবই প্রয়োজন। কিন্তু কি করে আমরা এই প্রেমিককে খুঁজে বার করব? না আমরা আরতির কোনো অন্য ফোন পেয়েছি বাড়িতে, না এই প্রেমিককে কেউ দেখেছে।
সোনা চল ভেতরে চল। আরে কি হয়েছে? কি দেখছিস তুই? মা, মা? কি দেখছিস তুই? মা, মা? না রে বাবা, এখানে তো কেউ নেই। এই সব চরিত্রের মধ্যে একটা ছোট চরিত্র ওই শিশুটাও, যে তার নিজের মাকে ওই সময়ই হারিয়েছিল যেই সময় তার মাকে সবচেয়ে বেশি প্রয়োজন ছিল। চাইল্ড সাইকোলজিস্ট বলেছিলেন এই ছেলেটির কেসে এই রকম ঘটা স্বাভাবিক। অনেক ক্ষেত্রেই এমন অবস্থায় বাচ্চারা নিজেদের মৃত মাকে হ্যালুসিনেট করে। নিজের মাকে এভাবে হারানোর পর সবার মধ্যেই নিজের মাকে খুঁজে বেড়ায় তার চোখ। ওদিকে পুলিশও এমন একজনের খোঁজ করছিল যে হলো আরতির বয়ফ্রেন্ড, যার নামও জানা ছিল না আর কেউ চিনতও না। আরতির সুইসাইড কেস এত জটিল হয়ে পড়েছিল যে তার সমাধানের জন্য পুলিশকে অনেক কাঠখড় পোড়াতে হয়েছিল। ওদের কাছে একটা চ্যালেঞ্জ হয়ে উঠেছিল ঘটনাটা। সব অনুসন্ধানে অজানা প্রেমিকের দিকেই আঙুল তোলে। এটা কি সুইসাইড ছিল? এটা কি প্ল্যান্ড মার্ডার ছিল নাকি অন্য কিছু? ক্রাইমের এই জটিল জট ছাড়ানোর জন্য প্রয়োজন ছিল সেই অচেনা প্রেমিকের খোঁজ পাওয়া। কিন্তু সূর্য, হঠাৎ করে ইস্তফা কেন? তোর পারফরমেন্স তো খুব ভালোই ছিল। এরপরে তো তুই প্রমোশনও পেতে পারতিস। আমি একটা খুবই ভালো অফার পেয়েছি। দিস ইজ এ লাইফ টাইম অপরচুনিটি ফর মি। ঠিক আছে ভাই, তোর যেমনটা ইচ্ছে, কিন্তু আরও একবার ভেবে দেখিস। ভেবে নিয়েছি। স্যার, আজ একটা খুব অদ্ভুত কেস এসেছে। আমাদের কেসের সঙ্গে কোনো লিঙ্ক? ইয়েস স্যার, সম্পর্ক তো আছেই। ইনি আপনাকে বলবেন। হ্যাঁ স্যার, আমি আপনাকে ফোন করেছিলাম। আমি এখানে রোজ ফুল দিই। এই দেখুন। কনস্টেবল, দরজাটা খোলো। বেশ কয়েকদিন ধরে দরজার বাইরে ফুল পড়ে থাকছে, তাই আজকে আমি উঁকি মেরে দেখলাম। তা মা ঠাকুরুনকে কোথাও দেখতেই পেলাম না। কীর্তি, পুরো বাড়িটা ভালো করে চেক করো। হ্যাঁ স্যার। মা ঠাকুরুন তো কখনো বাড়ির বাইরে বেরোতেনই না, আর সব কাজ তো আরতি ম্যাডামই করতেন। আরতি? হ্যাঁ, উনি তো ওনার জন্য খাবার দাবারও নিয়ে আসতেন, আর বাড়িঘর তো পরিষ্কার পরিচ্ছন্ন করতেন। আরতি ম্যাডাম ছাড়া তো ওনার এই দুনিয়াতে আর কেউ ছিলই না। ঠিক আছে, এখন তুমি যেতে পারো, কিন্তু দরকার পড়লে আবার ডাকা হবে তোমার। ঠিক আছে স্যার। স্যার, সব ঘর দেখে নিয়েছি, সন্দেহজনক কিছু নেই। অদ্ভুত ব্যাপার তো আছে। অদ্ভুত? আসুন আমার সঙ্গে। এই ঘরটা এত পরিষ্কার কি করে? ঠিক স্যার, কাঞ্চন দেবী তো নিচে থাকতেন, তাহলে এখানে কে থাকতো? আর স্যার, এটা দেখুন, এটা এখানে এই কোণে পেলাম। এটা নিশ্চয়ই আরতিরই হবে। আরতি? হ্যাঁ, আরতি। কাঞ্চন দেবীকে সাহায্য করার জন্য আরতি এখানে আসতো। কাঞ্চন দেবীর খেয়াল রাখতে আরতি এখানে আসতো? হ্যাঁ। রোহিত, একটা কাজ করো, পাঁচিলটা টপকে ওইদিকে যাও। ওই সাইডে কোনো রাস্তা আছে নাকি? হ্যাঁ স্যার। চলে আসো। ঠিক আছে, যাও। কি হয়েছে স্যার? আপনি এরকম ভাবে হাসছেন কেন? কারণ আমাদের কাজটা কাঞ্চন দেবী করে দিয়েছেন। তার মানে? ওই অপরিচিত প্রেমিকের ঠিকানা আমাদের দিয়ে দিয়েছেন। একটা কাজ করো, সমস্ত পুলিশ স্টেশন, সমস্ত মোড়ের মাথার ছবি দেখাও। যত শীঘ্র সম্ভব ওকে ধরতে হবে। কিন্তু স্যার, ওর ফটো তো আমাদের কাছে নেই। কিন্তু আমাদের কাছে এর ফটোটা তো আছে না? হ্যালো পুলিশ স্টেশন।
এখানে হ্যাঁ? মিসেস আরতি, আপনি তো 3 মাস আগে সুইসাইড করে নিয়েছিলেন না? তাহলে এখানে কি করে? যদি আপনি 3 মাস আগে সুইসাইড করে থাকেন তাহলে এই লাশটা কার ছিল? এই অপরাধের জন্য তোমাদের দুজনের ফাঁসির থেকে কম অন্য কোনো শাস্তি হবে না। নিয়ে চলো এদের, নিয়ে চলো। কি ভেবেছিলে তোমরা অপরাধ করে আইনের চোখে ফাঁকি দিয়ে বেঁচে যাবে? এর মধ্যে সূর্যর কোনো ভুল নেই, সবকিছু আমিই করেছি। সূর্য এসব ঘটনার বিষয়ে কিছু জানতো না। যখন সত্যিটা জানতে পারলেন তখন তো আইনকে সাহায্য করতে পারতেন। অপরাধীকে সাহায্য করাটাও একটা অপরাধ। প্ল্যান তো খুবই ভালো বানিয়েছিলে আরতি তুমি, কিন্তু দুটো ভুল করে ফেলেছো। প্রথম ভুল এটা যে ইমোশনাল হয়ে নিজের ছেলেকে দেখতে চলে গিয়েছিলে, আর সবাই এটা ভাবলো যে তোমার ছেলের মানসিক অবস্থা খারাপ হয়ে গিয়েছে। সোনা, আরে কি হয়েছে? কি দেখছিস তুই? আর দ্বিতীয় ভুল এটা যে তুমি ভেবেছিলে তুমি অপরাধ করেও আইনের হাত থেকে বেঁচে পালাবে। ধীরাজ শুধুমাত্র বাড়িতে টাকাটাই নিয়ে আসতো। ওনার মনে হতো যে টাকাটাই সবকিছু। কিন্তু একটা মেয়ে জীবনে কি চায়, ওর স্বপ্ন, ওর ইচ্ছা, এই সব বিষয়ে ধীরাজ একদম কোনো চিন্তা করতো না। ওই দিন সবার প্রথমে আমি আমার ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি। মা, বলছি আমাকে ক্ষমা করে দিও। আমি আর পারছি না এই জীবনটা সহ্য করতে। আমি এবার একটু শান্তি পেতে চাই। এখন এই বাড়িতে আমি এক মুহূর্তও শান্তিতে থাকতে পারছি না। আমাকে ক্ষমা করে দিও, আর প্লিজ আমার ছেলের খেয়াল রেখো। আমাকে ক্ষমা করে দেবেন জেঠিমা, কিন্তু আপনার এই অবদান আমি জীবনে কখনো ভুলব না। আপনার জন্যই আজকে আমি আমার ভালোবাসার কাছে যেতে পারবো। লজ্জা হওয়া উচিত তোমার। নিজের ভালোবাসাটা পাওয়ার জন্য একজন অসহায় বৃদ্ধ মানুষকে পুড়িয়ে মেরে ফেললে। সেই বৃদ্ধ মহিলা যে তোমাকে নিজের মেয়ে মনে করত। আর আমরা পুরো চেষ্টা করব এই অপরাধের জন্য সর্বোচ্চ যেন শাস্তি তোমরা পাও। স্বপ্ন দেখা আর তাকে পূরণ করা খুব ভালো ব্যাপার, কিন্তু সেই স্বপ্নগুলোকে পূরণ করার জন্য আপনার দ্বারা গ্রহণ করা একটা ভুল সিদ্ধান্ত আপনার সঙ্গে জড়িত মানুষদের জীবন নষ্ট করতে পারে। নিজের স্বপ্নকে পূরণ করার জন্য আরতির মতো একজন মেয়ে এমন এক নিকৃষ্ট অপরাধ ঘটালো যা দেখে মনুষ্যত্ব লজ্জা পাবে। আপনি যদি আপনার জীবনসঙ্গীর সঙ্গে খুশি না থাকেন তাহলে আপনি ডিভোর্স নিয়ে একটা নতুন জীবন শুরু করতে পারেন। কিন্তু আরতি পরিবার আর সমাজের কুকথা থেকে বাঁচবার জন্য এমন এক পথ বেছে নিল যাতে গোটা সমাজ হতবাক হলো। এবার আমি সুধাচন্দ্রন এখন বিদায় নিচ্ছি, কিন্তু যেতে যেতে আপনাদের সবাইকে অ্যালার্ট করতে চাই এরকম ক্রাইম থেকে। আপনারা অ্যালার্ট থাকবেন আর দেখতে থাকবেন ক্রাইম অ্যালার্ট, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার।